তো চলো এখন আমরা পড়ব অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 10, জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ। দেখো, প্রথমেই রয়েছে বন। দেখো তো এখানে তিনটে অপশন দিয়েছে, নিচের কোন শব্দটা উদ্ভিদ গোষ্ঠীকে বোঝায়? তিনটের মধ্যে সমুদ্র, পাহাড়, বন, উদ্ভিদ গোষ্ঠী। দেখো, শুধুমাত্র বন কিন্তু নয়, পাহাড়েও প্রচুর উদ্ভিদ গোষ্ঠী থাকে। সমুদ্রের মধ্যে যে উদ্ভিদ গোষ্ঠীগুলো থাকে সেইগুলো কিন্তু সব থেকে বেশি আমাদের অক্সিজেন দেয়। অ্যাকচুয়ালি এই স্থলভাগের গাছের থেকে বেশি অক্সিজেন জলের মধ্যে যে উদ্ভিদগুলি থাকে, শ্যাওলা ইত্যাদি, ওরা দেয়। ঠিক আছে, চলো সেই সবই আমরা জানবো। বন হলো অনেকটা অঞ্চল জুড়ে জন্মানো উদ্ভিদ সমষ্টি। পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা। এটা কিন্তু তোমাদের এমসিকিউ দেয়, হ্যাঁ ওই শূন্যস্থান দেয়। কোশ্চেন লেখো, পৃথিবীর স্থলভাগের 1.5% বনে ঢাকা। হয়েছে? নেক্সট লেখো, ভারতের স্থলভাগের 1.5% স্থান হলো বন। দেখো, ভারতের স্থলভাগের কিন্তু 21% বন। টোটাল পৃথিবীর 1/3 বনে ঢাকা। টোটাল যে পৃথিবীতে তুমি যে আমাদের পৃথিবী, তার হচ্ছে 1/3 হচ্ছে বনে ঢাকা। যদি 4 ভাগে তুমি ভাগ করো পৃথিবীটাকে, তাহলে হয়ে যাবে তোমার 3টে ভাগই হচ্ছে 1/3 হচ্ছে বনে ঢাকা, মানে 1/3 ঠিক আছে। আচ্ছা, আর দেখো ভারতে কত ভাগ বনে ঢাকা? ভারতে হচ্ছে 21% স্থান হচ্ছে বন। লিখেছো ভারতে কত শতাংশ বনে ঢাকা? আচ্ছা, কিন্তু পৃথিবীর বনভূমির পরিমাণ উদ্বেগজনক হারে কমতে শুরু করেছে। বন বাঁচানোর সচেতনতা বাড়ানোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিলেন। আচ্ছা, কোশ্চেন লেখো, আন্তর্জাতিক বনবর্ষ কত সালে ঘোষিত হয়েছিল এবং কারা ঘোষণা করেছিলেন? ওকে, আচ্ছা, বৃক্ষজাতীয় গাছ যদি প্রায় 50 বছর বেঁচে থাকে তবে সে তার জীবদ্দশায় 2700 কেজি অক্সিজেন দেয়। দেখো, অক্সিজেন তো খুব মানে গ্যাস, একটা ওজন খুবই একটা হালকা। ঠিক আছে, একটা গাছ যদি বেঁচে থাকে, একটা বৃক্ষজাতীয় গাছ, ভাবতে পারছো 2700 কেজি অক্সিজেন ও আমাদেরকে দিয়ে থাকে। দেখো, এবার আসছি আমরা আবহাওয়ার বিভিন্ন শর্তের পার্থক্য ভেদে নানা জায়গায় নানা ধরনের বনের অস্তিত্ব দেখা যায়। এই ধরনের বনে কি কি উদ্ভিদ ও প্রাণী থাকে বা থাকতে পারে তার নাম নিচে আমরা জানব। সূচের মতো পাতাযুক্ত গাছের বন। সূচের মতো পাতাযুক্ত বলতে এরম টাইপের। এইটা বলো তো তুমি, কি গাছ? কি গাছ বলো, কি গাছ এটা? এরম টাইপের দেখোনি? পাইন গাছ, তাই না? পাইন গাছ সূচের মতো পাতাযুক্ত, পাইন, তারপরে ওক, ঠিক আছে, এগুলো। তো সেই বনে কি কি থাকবে? কালো ভাল্লুক, চিতাবাঘ, এরা থাকবে। ঠিক আছে,
পাতা ঝরা গাছের বন, যেগুলোতে ধরো পাতা ক্রমশ ঝরে যায়। তোমার আশেপাশে সেগুন গাছ আছে? সেগুন নেই, আচ্ছা এখানে হয়তো ছবি নেই। সেগুন গাছ আমি তোমায় দেখাবো, সেগুন গাছের ছবি। তো সেই সেগুন গাছ, তারপরে অর্জুন গাছ, আমলকি গাছ, বছরের একটা নির্দিষ্ট সময় পুরো গাছ তো গাছের ওই যে ধরো অসংখ্য পাতা, বড় একটা বৃহৎ একটা গাছ, ঠিক আছে, বড় একটা বৃহৎ গাছ। বাট বছরের একটা নির্দিষ্ট সময় আসলে কি হবে না কি ওর সব পাতাই প্রায় ঝরে যাবে একবারে। তুমি যখন দেখবে গাছটাকে তুমি ন্যাড়া দেখতে পারবে, কোনো পাতা সেরকম একটা নেই, ঠিক আছে। তো এদেরকে আমরা বলছি মূলত পাতা ঝরা গাছের বন। তারা কারা কারা, কোন কোন গাছ? তারা হচ্ছে সেগুন, অর্জুন, আমলকি। এই বনে কারা থাকতে পারে? বাঘ, হাতি, বাইসন, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন লেখো। সূচের মতো পাতাযুক্ত গাছের বন, সূচের মতো পাতাযুক্ত গাছের বন, তারপরে হচ্ছে পাতা ঝরা গাছের বন, এগুলো সবই লিখতে হবে। সূচের মতো পাতাযুক্ত গাছের বন, পাতা ঝরা গাছের বন, চিরসবুজ গাছের বন, কাঁটাওয়ালা ঝোপঝাড়, ঘাসের বন, শ্বাসমূল গাছের বাদা বন, ঠিক আছে। সবগুলোই তোমাকে লিখতে হবে। এখানে কোন কোন গাছ দেখতে পাওয়া যায় এবং দুটি করে প্রাণীর নাম বলো, ঠিক আছে। সূচের মতো গাছের বন, পাতা ঝরা গাছের বন, চিরসবুজ গাছের বন, কাঁটাওয়ালা ঝোপঝাড়, ঘাসের বন আর শ্বাসমূলযুক্ত গাছের বাদা বন। এটা লিখে নাও। কোন কোন উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যায় এবং হচ্ছে এই বনে দুটো করে প্রাণীর নাম বলো। চলো এবার নেক্সট আসি আমরা চিরসবুজ গাছের বন, সবসময় সবুজ থাকে। কারা তারা? আমরা দেখেছি জাম গাছ, বট গাছ, আম গাছ, এগুলো। সেই বনে থাকতে পারে বাঘ, হরিণ, তারপরে ময়ূরেরা থাকতে পারে। কাঁটাওয়ালা ঝোপঝাড়, একদম কাটা জঙ্গল, ক্যাকটাস কাঁটাওয়ালা, বাবুল গাছ, কৃষ্ণসার হরিণ থাকতে পারে, চিংকড়া থাকতে পারে, শিয়াল থাকতে পারে। ঘাসের বন, ঘাস, হোগলা, শন, তারপর হচ্ছে পুরুন্ডি, কোথায় কারা কারা থাকতে পারে ঘাসের বনে? ঘাস, এরকম ঘাস রয়েছে ছোটো ছোটো, গন্ডার, হরিণ, জেব্রা। শ্বাসমূল, শ্বাসমূল দেখা যায় কিন্তু ওই সুন্দরবনের যে গাছগুলি আছে উপকূলের বা খাড়ি অঞ্চলের, হ্যাঁ, কারণ ওরা শ্বাসমূল কেন দেখা যায়? ওরা মাটিতে যদি নিজের মূলকে প্রবেশ করে, মাটি অর্ধেক জলে ঢাকা থাকে, ঠিক আছে, সুন্দরবনে ওর মধ্যে মূলটা শ্বাস নিতে পারবে না, ঠিক আছে, তার জন্য মূলটা উল্টো দিকে উঠে আসে, তো এখান থেকে কিন্তু শ্বাস নিয়ে থাকে, ঠিক আছে। সেগুলো হচ্ছে গরান, গেওয়া, বাইন। কারা কারা থাকে দেখো সুন্দরবনে? বাঘ থাকে, খাড়ির কুমির থাকে, ভোঁদর থাকে, ঠিক আছে, এরা হচ্ছে সুন্দরবনে থাকে। হলো, এইগুলো তোমাকে লিখতে হবে। আচ্ছা, এটা তোমার বাড়িতে হোমওয়ার্ক। খাদ্য শৃঙ্খল আমরা পড়েছি, পড়া হয়ে গেছে তোমার? খাদ্য শৃঙ্খল পড়েছিলাম না 7-এ? আচ্ছা, তবে এইটা তোমার HW থাকলো। এখান থেকে এই তালিকা দেখে তুমি 3টে জীব নিয়ে একটি করে খাদ্য শৃঙ্খল তৈরি করবে। এটা তোমার বাড়ির হোমওয়ার্ক, লিখে রাখো ওখানে। 3টে জীব নিয়ে একটা করে খাদ্য শৃঙ্খল তুমি তৈরি করবে, যে কোনো, ঠিক আছে। 3টে জীব নেবে, একটা করে খাদ্য শৃঙ্খল, এরকম 3টে খাদ্য শৃঙ্খল তুমি হচ্ছে তৈরি করবে। এবং খাদ্য শৃঙ্খলে কিন্তু তুমি লিখে দেবে যে কে উৎপাদক, ঠিক আছে। যেমন সবুজ উদ্ভিদ দিয়ে তুমি দিয়ে দিলে উৎপাদক, মানে সবুজ উদ্ভিদের মধ্যে ধরো এখানে তুমি দিয়ে দিলে হচ্ছে পাইন, পাইন উৎপাদক, ঠিক আছে। তো পাইন বনে ধরো ভাল্লুক, ঠিক আছে, ভাল্লুক তুমি দিয়ে দিলে, বা ধরো তুমি দিয়ে দিলে হচ্ছে, হ্যাঁ ভাল্লুক তুমি দিয়ে দিলে, পাইনের সাথে যদি তুমি ভাল্লুক দাও, ভাল্লুক গাছের ডালপালাও খায়, ঠিক আছে। বা ধরো তুমি পাইন বনে তুমি দিয়ে দিলে হচ্ছে হাতি, ঠিক আছে। পাইন বা দেবদার বা মেহগনি, ধরো মেহগনি দিয়ে দিলে সেখানে হাতি তুমি দিলে, তো মেহগনি দিয়ে দিলে প্রথম শ্রেণীর খাদক, মেহগনি উৎপাদক, হাতি প্রথম শ্রেণীর খাদক, ঠিক আছে। তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক তুমি বাঘ দিয়ে দিলে, এরকম, বা সিংহ, তুমি করবে, ঠিক আছে। তারপর আমি দেখে দেবো। এবার আসছি আমরা আচ্ছা, কোনো হোমওয়ার্ক ছিল নাকি তোমার?
ও এক্সাম ছিল, বেশ। আচ্ছা, একটি আদর্শ বনের গঠন কেমন হতে পারে সেটাই এবার হচ্ছে আমরা জানবো। ঠিক আছে, দেখো, বড় বৃক্ষজাতীয় গাছের বনে গেলে দেখা যায় সেই ধরনের গাছের বৃদ্ধি একরকম নয়, গাছের দৈর্ঘ্যও সমান নয়, ফলে বনের স্তরের সৃষ্টি হয়। যদি বড় বনের গাছে তুমি যাও, সেখানে কিন্তু কোনো গাছের বিরাট লম্বা, কোনো গাছ একটু ছোট, কোনো গাছ আরও ছোট, কোনো গাছ একদম ছোট, আর ঘাসও আছে, ঠিক আছে, বনের মধ্যে। তো সেই স্তরগুলো আমাদের জানতে হবে। এটা কিন্তু একটা 5 মানের প্রশ্ন, ঠিক আছে। কোশ্চেন লেখো এবং স্টার দিয়ে রাখো। এই চ্যাপ্টার থেকে যদি 5 মান দেয়, এটা দেবে যে একটি আদর্শ বনের গঠন কেমন হতে পারে। না সরি, এটা কেমন হতে পারে এটা নয়, কোশ্চেনটা হবে একটি আদর্শ বনের গঠন উল্লেখ করো, প্রত্যেকটি স্তর ভিত্তিক, প্রতিটি স্তর ভিত্তিক একটি আদর্শ বনের গঠন উল্লেখ করো। হলো, দেখো, তো একদম ওপরের স্তরকে বলা হয় ছাদ বা ক্যানোপি। গাছের মাথারা এক হয়ে এই স্তর গঠন করে। গাছের চূড়াগুলো এক হয়ে যে ছাদ গঠন করে, তা সূর্যালোকের আলোকে বনের গভীরে ঢুকতে পারা যায়। তুমি যদি কখনো বনের ভিতর যাও, আগামী দিনে ছোটো যাবে বিভিন্ন অভয়ারণ্য ইত্যাদিতে, একদম যে বনের ভিতর না, ওরকম ডাইরেক্ট সানলাইট আসে না, অন্ধকার অন্ধকার থাকে, ঠিক আছে। আমাজনের যে গভীর অরণ্য, ওখানে পুরো অন্ধকার, মানে নিচ দিয়ে তুমি তো আর উপর থেকে যেতে পারবে না, নিচ থেকে তুমি যদি হেঁটে হেঁটে যাও, মানে পুরো বড় বড় সেই এবং পুরো অন্ধকার, ঠিক আছে, দিনের বেলাও অন্ধকার হয়ে থাকে। কারণ এই ছাদের জন্য হচ্ছে, ক্যানোপির জন্য আলো ভিতরে প্রবেশই করতে পারে না, ঠিক আছে। বর্ষা বনে এটি সাধারণত 30 মিটারের বেশি উচ্চতায় তৈরি, কখনো কখনো 90 মিটার উচ্চতায় পৌঁছায়। এবার বলার চেষ্টা করো, বনের এই স্তর কেন সবচেয়ে বেশি খাদ্য তৈরি করে, কেন করে এই বনের সব থেকে উঁচু স্তরটা। ছাদ বলা হয় এইখানকে, এই যে ছাদ, ঠিক আছে, এইখানে। তো কেন সব থেকে বেশি খাদ্য তৈরি করে এই জায়গাটা? সূর্যের আলো সবচেয়ে বেশি পায় বলে। ভেরি গুড, একদম ঠিক, ভেরি গুড। এইখানে হচ্ছে দেখো, সব থেকে বেশি সূর্যের আলো ডাইরেক্ট এরা পাচ্ছে, তাই এরা কিন্তু খুব ভালো আলো সংশ্লেষ করতে পারছে, সব থেকে বেশি খাদ্য এরাই তৈরি করতে পারছে, ঠিক আছে। ওকে, তো এই ওপরের এইটা হচ্ছে ছাদ অংশ, তো একদম এ করে ছাদটা তৈরি করছে। এবার আসছি, ছাদের নিচের স্তরে দেখা যায়, তুমি কিন্তু পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে, ছাদ বলে পয়েন্ট করবে, তারপরে লিখবে, ঠিক আছে। তারপরে নিচের স্তর, ছাদের নিচের স্তর দেখা যায় এমন গাছপালা যারা ক্রমশ লম্বা হয়ে ক্যানোপি স্পর্শ করার চেষ্টা করে। তারা এই স্তরের গাছগুলো লম্বা অপেক্ষাকৃত ছোট, এই স্তরে বাতাসের বেগ তুলনামূলকভাবে কম এবং আলো কম। এখানে উচ্চতায় বৃক্ষ, গুল্মজাতীয় কাণ্ডের, নরম কাণ্ডের বৃক্ষ উদ্ভিদ দেখতে পাওয়া যায়। বেশি বয়স্ক গাছ বা চারা গাছ গুল্ম অধিক চোখে পড়ে। ছাদের নিচের স্তর, ঠিক আছে, এই যে অঞ্চলটা, এটাকে তো প্রথম স্তর বা ছাদ আমরা বলছি। এই জায়গাটা নয়, সরি, এই জায়গাটা হচ্ছে ছাদ, ঠিক আছে। এই এরিয়াটা নিয়ে, মানে এই এরিয়াটা নিয়ে গঠন করছে ছাদ, এরা ছাদের মধ্যে পড়ছে। দ্বিতীয় স্তর, আর একটু ছোট টাইপের যে উদ্ভিদগুলো আছে তাদেরকে দেখা যাচ্ছে, হলো, গুল্ম বা বৃক্ষ জাতীয় উদ্ভিদকে দেখা যায়। তৃতীয় স্তর, এবার আসছি এই তৃতীয় স্তর, এইখানে তৃতীয় স্তরে নতুন জন্মানো গাছ, পরিণত গুল্ম এবং নানা ধরনের ঝোপওয়ালা গাছ দেখা যায়। বনের ছোট ছোট প্রাণীদের খাদ্য, বাসস্থান, আত্মরক্ষার জন্য এই স্তর ব্যবহৃত। দেখো, বনে বিভিন্ন প্রাণী আছে, ধরো জিরাফ এখান থেকে খাবার খাবে, এত বড় গাছটাই তো এইখান থেকে খাবার পাবে, বিভিন্ন ধরো হনুমান, বাদর বা বিভিন্ন কিছু এরা এখান থেকে খাবার পাবে, হাতি টাতি এরা এখান থেকে খাবার পাবে, ঠিক আছে। খাদ্যের জন্য মেনলি এই স্তরটা, এবং আত্মরক্ষার জন্য বিভিন্ন প্রাণীরা ধর গাছের উপর উঠে থাকবে। বনের মেঝের ঠিক ওপরে অল্প উচ্চতায় যে ধরনের গাছ থাকে তারা মূলত বিরুৎ জাতীয়। এখানে বীজ থেকে বেরানো সদ্যজাত গাছের চারা, ফার্ন, ঘাস এবং নানা আগাছা দেখতে পাওয়া যায়। এরা বনের মেঝেকে ঢেকে রাখে। ম্যাম, বিরোধ জাতীয় মানে? বীজ জাতীয় বলছি,
আচ্ছা, এরা হচ্ছে বনের মেঝেকে ঢেকে রাখে, হলো। এবং সদ্যজাত গাছের চারা, ফার্ন ঘাস, এইগুলো হচ্ছে দেখতে পাই। ইঁদুর, পোকামাকড়, সাপ, কচ্ছপ, ব্যাঙ এখানে বসবাস করে। ওকে, বিরুৎ জাতীয় যাদের কাণ্ড হচ্ছে নরম, লাইক হচ্ছে জবা গাছ, ঠিক আছে, বিরুৎ জাতীয় উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের তৃতীয় স্তর এসে গেল, তৃতীয় স্তর হয়ে গেল, ঠিক আছে। এর মধ্যে সবই পড়ছে তোমার বিরুতের, লাইক হচ্ছে কালো মেঘ গাছ, ঠিক আছে, কালো মেঘ গাছ বা বিভিন্ন ছোটো ছোটো যে গাছগুলো আছে ওরা সব কিন্তু এই বিরুতের মধ্যেই পড়ছে, হলো। ক্লিয়ার তো বিরুৎ কোনগুলো? আচ্ছা, দেখো এখানে একদম নিচের স্তরে, ঠিক আছে, ইঁদুর, পোকামাকড়, পাখি এখানে বসবাস করে। বিভিন্ন তাদের বাচ্চা শিকারী প্রাণীরা শিকার করার জন্য নিজেদেরকে লুকিয়ে রাখে এই স্তরে। বনের গঠনের একদম শেষ স্তর হলো বনের মেঝে, ঠিক আছে, একদম মেঝে। এটি সাধারণত এই মেঝের কথা বলছি, একদম নিচে। তো এখানে কি, এখানে হচ্ছে সাধারণত মোড়া পাতা, মানে পচা পাতা পড়ে থাকে, ফুলের পাপড়ি, যত এই গাছের পাতাগুলো কোথায় পড়বে, একটা সময় তো নিচে এসে পড়বে, যত উঁচু গাছ হোক নিচে তো এসে পড়বে। এই অঞ্চলটাকে মেঝে বলছি, একদম নিচে। পচা ফল, গাছের ডাল, পাখির পালক, প্রাণীর লোম, মল, পচা গলা, মরে যাওয়া জীব পদার্থ দিয়ে এই অঞ্চলটা তৈরি। মাটির সাথে মিশে এইসব পদার্থ হিউমাস তৈরি করে। এই ধরনের পদার্থ থেকে বনের গাছের বৃদ্ধি সহায়ক নানান উপাদান, খনিজ মৌল, অ্যামিনো অ্যাসিড বের হয়। কেঁচো, আরশোলা, কাঁকড়া বিছে, তেঁতুল বিছে, শামুক সহ এই আণুবীক্ষণিক জীব, বিভিন্ন আণুবীক্ষণিক জীব এই অঞ্চলে বসবাস করে, হলো। কোশ্চেন লেখো, এই কোশ্চেনটা একটু হাইলাইট করে দেবে ওর মধ্যেই, এটা তো পুরোটাই লিখবে বাট হাইলাইট করে দেবে। বনের শেষ স্তর, টিকা লেখো, বনের শেষ স্তর, ঠিক আছে, বা বনের মেঝের স্তর। ক্লিয়ার? টিকা লেখো, বনের শেষ স্তর বা মেঝের স্তর। অ্যাকচুয়ালি ওখানে কি কি পাওয়া যায়, মেনলি হিউমাস, ওখানটাতে কিন্তু হিউমাস তৈরি হয়, হ্যাঁ, এটা লিখে রাখবে, হিউমাস তৈরি হয় বনের শেষ স্তরে। আবার এই কোশ্চেনটাও করে বিভিন্ন কেঁচো, বনের কোন স্তরে কেঁচো, আরশোলা, কাঁকড়া বিচে থাকে, কোন স্তরে বলো? বনের শেষ স্তর বা মেঝের স্তরে, ঠিক আছে, হিউমাস তৈরি হয়, এই ধরনের কোশ্চেন দিয়ে থাকে, বুঝে? পৃথিবীর কোথায় কেমন ধরনের বন দেখা যায়? সারা পৃথিবীর সব জায়গায় বনের পরিমাণ কিন্তু সমান না। সারা পৃথিবীর স্থলভাগের 1/3 বনে ঢাকা এবং 95% প্রাকৃতিকভাবে গড়ে ওঠা, ঠিক আছে, নর্মালি গড়ে উঠেছে, বাকি 5% মানুষ তৈরি করেছে। এর মধ্যে দক্ষিণ আমেরিকার বনের পরিমাণ 23%, ওশিয়ানিয়ায় 5%, এবং তোমরা শুনলে হয়তো অবাক হবে পৃথিবীর 10টা দেশে কোনো বন নেই। আর প্রায় 64 দেশে বনের পরিমাণ সে দেশের স্থলভাগের 10%-রও কম। আচ্ছা, এবার আমরা আমাজনের বর্ষা বন সম্পর্কে জানবো, যে আমাজন উপত্যকা যার এত রহস্য, এর মধ্যে এখনো অনাবিষ্কৃত প্রাণী, বিভিন্ন অ্যানাকোন্ডা সাপ, বিভিন্ন কিছু এই বনে রয়েছে, সেই রহস্য। চলো এটা পড়ো এখান থেকে। তোমরা তো আমাজনের বর্ষা বনের কথা জেনেছো। লম্বা লম্বা গাছ, উষ্ণ আবহাওয়া আর প্রচুর বৃষ্টি এ ধরনের বনের প্রধান বৈশিষ্ট্য। নিরক্ষরেখা বরাবর এ ধরনের বন দেখা যায়। এই বনে গাছগুলো এত ঘন হয়ে জন্মায় যে বনের মাথায় আসা বৃষ্টির প্রথম ফোঁটা মাটিতে আসতে প্রায় 10 মিনিট সময় লাগে। 1 হেক্টর এরকম বর্ষা বনে প্রায় 40-এর বেশি প্রজাতির গাছ থাকে। পৃথিবীতে আজ পর্যন্ত জানা 2,50,000 উদ্ভিদ প্রজাতির মধ্যে 1,70,000 প্রজাতির গাছ এই বর্ষাবনগুলিতে পাওয়া যায়। এই বর্ষাবনে আফ্রিকার হাতির মতো বড় স্তন্যপায়ী থেকে বাউন্স লেমুরের মতো ছোট স্তন্যপায়ী দেখা মেলে।
অ্যাকোয়ারিয়ামের যে রঙিন মাছদের তুমি দেখো, তাদের অধিকাংশই দক্ষিণ আমেরিকা বা এশিয়ার বর্ষাবনের জলে জন্মায়। পেরুর বর্ষাবনের একটা গাছে 50টা প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে। বুঝতে পারছি, একটা গাছে 50টা প্রজাতির পিঁপড়ে, আলাদা আলাদা প্রজাতি, এবং এর মধ্যে অনেক পিঁপড়ে আছে যারা মানুষকে খেয়ে নিতে পারে। ধরো কোনো মানুষ ওখানে গিয়ে পড়লো, ওখানে বিষাক্ত পিঁপড়ে, যদি একটা পিঁপড়ে কামড় দেয়, একটা পিঁপড়ার কামড় মানুষ মরে যাবে, মাংসাশী পিঁপড়া পুরো মানুষকে খেয়ে নেবে। দেখবে বিভিন্ন হলিউডে যে সিনেমাগুলোতেও দেখা গেছে যে এরকম পিঁপড়া পুরো মানুষকে খেয়ে নিচ্ছে। দেখেছো এরকম কোনো সিনেমা? না ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পড়ো। এই বর্ষাবন থেকে এই বর্ষাবন থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের অধিকাংশ অক্সিজেনের উৎপত্তি। বাতাসে যে জলীয় বাষ্প মুক্ত করে তাই আবার বৃষ্টি হয়ে ফিরে আসে। হুম, পড়ো। আবহাওয়া ঠিক রাখতে এর জুড়ি মেলা ভার। বর্ষাবন হলো স্পঞ্জের মতো, জলীয় বাষ্প শুষে নিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকে। ফলে নদীতে জলপ্রবাহ কখনো এমন হয় না যাতে বন্যার সম্ভাবনা দেখা যায়। আর এই বর্ষাবনের সন্ধান মেলে জীবন বাঁচানো নানা ওষুধে। তাপির গরিলা, শিম্পাঞ্জি, ওকাপি, ওরাংওটাং, সুমাত্রার গন্ডার বা বাঘের মতো বিলুপ্তপ্রায় জীবজন্তুরা এই বর্ষাবনেই বেঁচে আছে। কিন্তু একেই আমরা ক্রমাগত ধ্বংস করে চলেছি। প্রতি সেকেন্ডে প্রায় 1.5 একর বর্ষাবন কাটা পড়ে। এরকম হারে বনধ্বংস চলতে থাকলে আগামী 100 বছরের মধ্যে পৃথিবী থেকে প্রায় সব বর্ষাবন হারিয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা বর্ষাবন কেন, এখানে মানে গাছ তো মাটি থেকে জল নিচ্ছে, অনবরত নিচ্ছে, অসংখ্য গাছ সবসময় এটা হচ্ছে বাষ্প মানে মাটি থেকে জল নিচ্ছে এবং বাষ্প তৈরি হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে অল টাইম। ঠিক আছে, অল টাইম বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, আবার মাটিতে ফিরে আসছে, আবার উদ্ভিদ সেই জলটা করছে, তার জন্য কিন্তু এর নাম বর্ষাবন। আচ্ছা তাহলে প্রশ্ন লেখো। আচ্ছা ঠিক আছে, দেখ কোশ্চেন লেখো। বর্ষাবনে পাওয়া যায় এমন 4টি প্রাণীর নাম লেখো। হয়েছে? নেক্সট কোশ্চেন লেখো। পেরুর বর্ষাবনে একটা গাছে ড্যাশ প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা লিখে নাও। নেক্সট কোশ্চেন। পৃথিবীর বায়ুমণ্ডলের অধিকাংশ অক্সিজেন কোথা থেকে পাওয়া যায়, কোথা থেকে আসে? নেক্সট কোশ্চেন। বর্ষাবনে বসবাসকারী 3টে বিলুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো। বিলুপ্তপ্রায় কিন্তু বলেছি, আগেরটা কিন্তু নর্মাল প্রাণী বলেছিল। ঠিক আছে, বর্ষাবনে বসবাস করে এই রকম 3টি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো। ওকে, আর এইটা হচ্ছে আমার বাড়িতে হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এটা তুমি বুঝে নিয়েছো। যেমন আবহাওয়া নিয়ন্ত্রণ, কিভাবে বন ভূমিকা পালন করে, বৃষ্টিপাত সৃষ্টি করে, জলচক্রের মাধ্যমে বৃষ্টিপাত সৃষ্টি করে,
আবহাওয়ার কোন ভৌত উপাদানের ওপর বনের গঠন নির্ভর করে? এখানে সূর্যালোক, ঠিক আছে, সূর্যালোকের ওপর নির্ভর করছে। বাকিগুলো তুমি লিখবে, ঠিক আছে। এইটা এইচডাব্লিউ। ক্লিয়ার? পেজ নাম্বারটা বলবেন? পেজ নাম্বার একদম প্রথম পেজ, দেখো, জীববৈচিত্র্য, একদম ফার্স্ট পেজ। ঠিক আছে, ওকে। আর কিছু প্রবলেম আছে বলো, আজকে এতটাই পড়া। ওকে, ঠিক আছে, তাহলে করে রাখবে পড়াটা, ঠিক আছে। চলো, আর হোমওয়ার্কগুলো করে রেখো।